আমি আর কোন আনাজের জন্ম দিব না যে দেশে আনাজদের মূল্যায়ন হবে না, যে দেশে আনাজরা শহীদ হবার পরেও আনাজের বাবা মারা ভিখারির মতো রাস্তায় পড়ে থাকবে ব্যানার হাতে নিয়ে। স্যার, যে ভাইদেরকে এত ভালোবেসে আমার সন্তান, আমার ঘরে যে আরো 2টা ভাই আছে তাদের কথা চিন্তা না করে বের হয়ে গেল, সেই কোনো ভাইদের আমরা পাশে পাই নাই স্যার। যে কবরে ওর দাদি ছিল, যেখানে দাঁড়িয়ে ও সবসময় আমার সাথে কবর জিয়ারত করতো প্রতিদিন, ওর দাদি কবরে ওকে আমি সাহায্য করি, সেখানে ওকে দাফন করা হয়। প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমরা এমন একটা এপিসোড করব যে এপিসোডে আমরা এমন দুজন অতিথিকে এনেছি যাদেরকে হয়তো কখনোই আপনাদের দেখার কথা না, যাদের কথা ইতিহাসেও কেউ বলবে না, দেশের মানুষেরাও স্মরণ করবে না। আমি তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি তাদের সন্তানের একটা চিঠি পড়ে শোনাবো, তারপরে আমি তাদেরকে পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে। তাদের সন্তানের নাম আনাস, শাহরিয়ার খান আনাস। গত 5ই আগস্ট চাংখারপুলে পুলিশের গুলিতে আনাস শহীদ হয়। এই ফুটফুটে ছেলেটি যাত্রাবাড়িতে আদর্শ একাডেমি গ্যান্ডারিয়ার 10ম শ্রেণীর ছাত্র ছিল। ওই দিন সকালেই সে একটা চিঠি লিখে বাসা থেকে চলে যায়। আমি সেই চিঠিটা পড়ে আজকের এপিসোডটা শুরু করতে চাই। আনাস শুধু এই চিঠিটাই লেখেনি, আন্দোলনের সময়ে সে আরো 7 পৃষ্ঠার চিঠি লেখে। এই 7টা পৃষ্ঠার চিঠি আমাদের এই বিপ্লবের ইতিহাস। একটা 10 বছরের বাচ্চা ছেলে কত চমৎকার করে এই বিপ্লবের ইতিহাস লিপিবদ্ধ করে যেতে পারে, সেটা বিস্ময়কর। আমি চিঠিটা পড়ি। আমি ঠিক নিশ্চিত না যে চিঠিটা আমি আবেগ তাড়িত না হয়ে শেষ করতে পারবো, তারপরও চেষ্টা করি। আমি চিঠিটা পড়ি। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতে হবেই। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস, আমাকে ক্ষমা করবেন।
আমাদের এমন সন্তানেরা অকাতরে জীবন বিলিয়ে দিল। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? আমরা কয়জন আনাসের কথা জানি? কি সাহস, কি কমিটমেন্ট, কি বীরত্ব! যেন মনে হচ্ছিল যে সে জানে সে শহীদ হওয়ার জন্য তৈরি। আমি পরিচয় করিয়ে দিই আনাসের বাবা, গর্বিত বাবা এবং মাকে। আপনাদেরকে আমার শ্রদ্ধা। এমন একজন ছেলেকে আপনারা জন্ম দিয়েছেন, যার জন্য শুধু আপনারা না, সারা দেশবাসী একদিন গর্ব করবে। আনাসের বাবা পলাশ এবং আনাসের মা সানজিদা খান দীপ্তি, আপনাদের স্বাগতম। আমি দুঃখিত, খুবই আবেগ তাড়িত হয়ে গেছিলাম চিঠিটা পড়তে। যে কেউ হবে, শুধু আমি না। আমরা আজকে আনাস সম্পর্কে জানবো। আনাসের জন্ম কোথায়? ঢাকা জাহাঙ্গীরনগর হসপিটালে। তার শৈশবটা কেটেছে যাত্রাবাড়িতেই, তাহলে ক্যান্ডারিয়াতে। আনাস স্কুলে পড়াশোনা করতো। ওর আমরা খাতার মধ্যে দেখলাম ও কেমিস্ট্রির কিছু ইকুয়েশন লিখেছিল। লেখাপড়া কেমন ছিল আনাস? আলহামদুলিল্লাহ ভালো ছিল। পলাশ, আপনি কি করেন? স্যার আমি বিজনেস করি, তো বিজনেস একটু সমস্যা চলছে। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি স্যার বিক্রমপুর। দীপ্তিরও দেশের বাড়ি বিক্রমপুরে। জি স্যার। আচ্ছা, আনাসের জীবনের এমন কোনো ঘটনা আছে যেটা আপনাদের মনে পড়ে এখন? আনাস এরকম করতো, কথা বলতো? নিশ্চয়ই পড়ে, অবশ্যই পড়ে, কিন্তু কখনো দেখে মনে হতো যে ওর ভেতরে এরকম একটা আগুন আছে? তার আমাদের জীবনের ওর এই নিয়ে একটা স্মরণীয় ঘটনা, সেটা হচ্ছে ওর পরীক্ষার সময় ছিল, ক্লাস 5-এ পড়ে তখন। তো পরীক্ষার সময় ছিল, ও অনেক রাত পর্যন্ত পড়ছে। তো পড়ার পর আমরা বলতেছি, আমরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে তুমি রেখে দাও, 3টা বাজে, কত রাত পর্যন্ত পড়বা, তো রেখে দাও, আর পড়ার দরকার নাই। পরে সে বলতেছে না মা আমি শেষ করি, তারপর ওর জন্য আমরাও ঘুমাইতে পারছিলাম না। পরে আমরা ওর পড়া শেষ হইলো, পরে আমরা ঘুমাইলাম। সে স্কুলে সকালে যথা টাইম স্কুলে গেল, পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে আসলো। আসার পরে এসে সে ঘুমাইলো। ঘুমানোর পরে ওর বাবা, আমি বাসায় ছিলাম না, ওর বাবা বের হয়েছিল। তা আমাদের গেট লক সিস্টেম, লক করে ওর বাবা বেরিয়ে গেছে। তো এখন তারপর যখন ওর বাবা ঘরে ফিরছে, ওর বাবা ভাবছে যে নক করলে তো গেট খুলে দিবে, তো সে গেট খুলে না। অনেক নক করা হচ্ছে, সে গেট খুলে না। পরে ওর বাবা ওর নানাকে কল দিল, আমি বাইরে ছিলাম, আমাকে জানাই নাই। কল দিল যে আপু আপনি একটু আসেন, এরকম আনাস তো ভিতরে, ঘরের ভিতরে, আনাস তো গেট খুলছে না। পরে ওর নানা আসলো, এসে আমরা ভাড়া থাকি, আমাদের বাড়িওয়ালাকেও ডাকা হইলো, আসলো। আসার পরে তারা সবাই গেট পিটায় ভেঙে ফেললো, ভেঙে তারপর ঘরে ঢুকলো। ঢুকার পরে যে দেখি ছেলে আমার ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ। আরে মানে সে তার পড়া শেষ করে তারপর পরীক্ষা দিল, তারপর সে এমন ভাবে ঘুমাইছে যে আমরা তো পুরা ভয় পেয়ে গেছি যে ছেলের আমার কি হয়েছে। এত মানে গেট পিটায় ভেঙে ঘরে ঢুকা হয়েছে, সে ঘরে ঢুকার পরে দেখা যাচ্ছে যে সে ঘুমাচ্ছে। সে কতটা ক্লান্ত, সে তার যে পড়ার লেখাপড়া করতে 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 ক্লান্ত হয়ে গেছে।
তারপর আর একটু পরে তারপর পরীক্ষা দেওয়ার পরে সে ঘুমাইছে, যে গেট ভেঙে ফেলা হয়েছে, কিন্তু আমরা সবাই ভয় পেয়ে গেছি যে তাহলে কি আনাসের কিছু হইলো, কারেন্ট শর্ট খাইলো কিনা বা কোনো সমস্যা হলো কিনা। তো পরে আমরা ঘরে ঢুকারও প্রায় মনে হয় 30-40 মিনিট পরে সে ঘুম থেকে উঠছে। সে জানেই না যে গেট ভাঙা হয়েছে বা এমন কিছু হয়েছে। তো এটা আনাসকে নিয়ে আমাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা, যে কতখানি ক্লান্ত ছিল ছেলে আমার, যে সে তার পড়া শেষ না করে ঘুমায় নাই। তার পড়া শেষ করে স্কুলে গেল, পরীক্ষা দিল, আসলো, তারপর যে ঘুমাইলো, মানে সে রিল্যাক্স, সে তার কাজ শেষ করে আসছে, করে এসে ঘুমাইলো। তো ঘুমানোর পরে তাকে আর মানে জাগানো যায় নাই, এত ক্লান্ত সে, যে গেট ভেঙে ফেলছি, আমরা ঢুকছি কিন্তু সে উঠে নাই। তো এইটা একটা স্মরণীয় ঘটনা স্যার। আনাসের মৃত্যু সংবাদটা কিভাবে পেলেন আপনারা? আমি জানি এটা বলতে আপনাদের খুব কষ্ট হবে, বাট এটা দর্শকদের জন্য জানা দরকার, রেকর্ড হিসেবে থাকা দরকার। আনাস তো আন্দোলনে যাবে কয়েকদিন ধরেই আমাদের খুব বলতেছিল, আমিও যাওয়ার জন্য তৈরি ছিলাম। তো ওর বাবা অনুমতি ছিল না, ওর বাবার অনুমতি ছিল না, ওর বাবা বলতে মানে অনুমতি দিচ্ছে না, শুধু আমাদের আশা দিত যে যাবো, আমরা সবাই যাবো, একটু ওয়েট করো, দেখি কি হয়, সামনে কি হয়। তো এরকম এই জন্য আমাদের অনুমতি দিচ্ছিল না বের হওয়ার। তো যেদিন লং মার্চ টু ঢাকা ডাক দিল সমন্বয়করা, তো সেদিন আমরা মা ছেলে আমাদের এই গত মানে 1 আগস্ট থেকেই আমাদের টিভিতে নিউজ চলতো খালি এগুলা নিয়ে। আমরা ইউটিউবে বেশি দেখতাম, কারণ তখন তো নিউজে তেমন কিছু দেখাইতো না টিভিতে। তো ইউটিউবে লাইভ গুলা দেখতাম। তো ওগুলা দেখে 4 তারিখ রাত্রে জানলাম যে এরকম লং মার্চ টু ঢাকার একটা ডাক দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবার থেকে, ঢাকার বাইরে যারা থাকে সমন্বয়করা বললো প্রত্যেক পরিবার থেকে একজন হলেও আসতে। তো আমরা মা ছেলে এটা নিয়ে খুব বলাবলি করছিলাম। রাতের প্রায় 2:30-3টা তখন ওর বাবা, আমরা একটা লাইভ দেখছিলাম যে শহীদ মিনারে আপনার হচ্ছে, শহীদ মিনারে আপনার অনেক মানুষ জমায়েত আছে। তো ও তখনও বলছিল যে মা চলো আমরা এখন যাই। পরে আমি বলতেছি, ওর বাবা বলতেছে যে মা কিভাবে আমরা বাবা এখন কিভাবে যাবো এত রাতে, আর যেহেতু কারফিউ চলতেছে এখন তো আমাদের সেনাবাহিনীরা ওইখানে জমায়েত মানুষ হইতেই দিবে না। তো এটা হয়তো বা ফেক নিউজ, অনেকে এই ভিডিও ছাড়ে না এরকম কিছু। তো খুব মন খারাপ হইলো, মন খারাপ হওয়ার পর ও যে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর তারপর পরদিন সকালে, খুব সকালে সে উঠছে। প্রথমে সকালে আমার সাথে দেখা হয়েছে, আমি তখন দেখলাম যে সে মুখ ধুচ্ছে। তো পরে আমাকে আর কিছু বললো না যে আমি কোথাও বাইরে যাবো। আর ওই সময়টাতে তো স্কুলও বন্ধ ছিল, কোচিংও বন্ধ ছিল, ঘরেই থাকার কথা। তো মুখ ধুচ্ছে। পরে আমি ভাবলাম যে প্রতিদিন যেটা করে, যে স্কুলের পরে সে সরি মানে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে সে 2টা বিস্কিট খায়, খেয়ে পড়তে বসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা আপনাদের একজন শহীদের পিতার সাথে কথা বলার সময় হয় না, বারবার করে আপনাদের কাছে দেখা করতে যাচ্ছে বেচারা। আপনারা দেখা করেন না, কথা বলেন না। আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, কিসের রাষ্ট্র সংস্কার করবেন? এই ফ্যাসিবাদকে যারা হটালো বীরের মতো, আপনারা তো রক্ত দেননি, আপনার বাবা মা তো সন্তান হারায়নি, রক্ত দিয়েছে আনাসেরা, আনাসের মতো ছেলেরা। কি পরিষ্কার স্বচ্ছ রাজনৈতিক চিন্তা। আর তার বাবা মা আপনাদের সাথে দেখা পায় না। লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগে না নিজেদেরকে এই আন্দোলনের নেতা বলে দাবি করতে? সরকারে যারা আছেন, যারা উপদেষ্টা হয়েছেন এই শহীদদের রক্ত মারিয়ে, আপনাদের লজ্জা লাগে না? এইরকম একটা ছেলে যে চিঠি লেখে, যে জানে সে শহীদ হতে যাচ্ছে, সে শহীদ হয়, তার খোঁজ আপনারা জানেন না। ছি ছি, কি লজ্জা। আনাস আমাদের কাছে বীর হয়ে থাকবে সব সময়। আনাসকে আমরা মনে রাখবো, সারা দুনিয়া জানবে, এবং সারা দুনিয়া এটাও জানবে
যে কি নিদারুণ অবহেলা আপনারা করেছিলেন, যাদের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে আপনারা বসেছিলেন তাদেরকেই ভুলে গেছিলেন। আমরা এর হিসাব নেব, আমরা এর জবাব নেব। আপনারা কি দেশবাসীকে কিছু বলবেন? আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দেশবাসীকে পলাশ এবং দীপ্তি দুজনেই কিছু বলেন। শহীদদের স্মরণ সভার আয়োজন করে শহীদদের বাবা মারা বসে থাকে রাস্তায় আর আয়োজকরা বসে থাকে চেয়ারে। এটা আমাদের দেশ। এই দেশে আমি আর কোনো বীরের জন্ম দেব না স্যার, কারণ এভাবে সম্মানিত হওয়ার জন্য আনাসেরা জীবন দেয়নি স্যার। আমি এদেশে আর কোনো আনাসের জন্ম দিব না, কারণ আমার সন্তানের লাশের উপর দাঁড়িয়ে যারা আজকে সভা সমাবেশ করার মতো স্বাধীনতা পেয়েছে, পেয়ে আমাদেরকে মূল্যায়ন করে না, আমাদেরকে নক করতে হয়, আমাদেরকে ভিখারির মতো রাস্তায় যে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সেই দেশে আমি আর কোনো আনাসের জন্ম দেব না। যদি আমার অ্যাবিলিটি নাই স্যার, যদি আমার অ্যাবিলিটি থাকতো তাহলে আমি এদেশেই থাকতাম না। যে দেশের জন্য আমার সন্তান জীবন দিছে, যে দেশের জন্য আমার সন্তান আমি মা সন্তান হারা হয়েছি, সে দেশে আমি আর কোনো আনাসের জন্ম দিব না। আমি আর কখনো আমার দুই সন্তানকে দেশপ্রেম শিখাবো না স্যার। এবারের আন্দোলনে আমি আমার সন্তানের সাথে রাস্তায় নামতে চাইছি, আমার স্বামীর অনুমতি ছিল না। আমি একজন মুসলমান ঘরের মেয়ে, স্বামীর অনুমতি ছাড়া বের হওয়া আমার জন্য সম্ভব ছিল না। আমি বের হতে পারি নাই, কিন্তু আমি আমার সন্তানকে দেশপ্রেম শিখাইছি, কিন্তু আমি আমার বাকি দুই সন্তানকে দেশপ্রেম শিখাবো না স্যার। আমি আর কোনো আনাসের জন্ম দিব না যে দেশে আনাসদের মূল্যায়ন হবে না, যে দেশে আনাসরা শহীদ হবার পরেও আনাসের বাবা মারা ভিখারির মতো রাস্তায় পড়ে থাকবে ব্যানার হাতে নিয়ে। এদেশে যে দেশ তার সম্পত্তিকে মূল্যায়ন করতে না জানে, সে দেশে আর কোনো আনাসের জন্ম হবে না স্যার। আমার সন্তান একজন দেশপ্রেমিক ছিলেন নিঃসন্দেহে। কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, কোনো রাজনৈতিক দলের জন্য আমরা কাজ করি নাই। আমার সন্তানের আত্মত্যাগ যদি দেশের মানুষ মনে রাখে, এটাই আমার দেশের কাছে চাওয়া। আরেকটা চাওয়া স্যার, যে চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের, এরা মানুষকে মানুষ হিসাবে, যারা ডাক্তার বা হসপিটালের কর্তৃপক্ষ, এরা যখন এদের কাছে একটা মুমূর্ষু রোগী যায় স্যার, এরা মানুষকে মানুষ হিসাবে ট্রিট করে না। এটা যে একটা জীবন, সর্বোচ্চ প্রায়োরিটি, যেটা আমার সন্তান বলে গেছে, যে একটা জীবন কোটি টাকার চেয়েও ঊর্ধ্বে। কেউ কি পারবে একটা জীবন ফিরাই দিতে? সেই জীবনটা যখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে পৌঁছায়, তার সাথে যে অমানবিক আচরণ গুলা করা হয়, তার যে মৌলিক চাহিদা থাকে যে চিকিৎসা পাবার, সেই চিকিৎসা না দিয়ে তাকে ফেলে রাখা হয়। এটা বললা যে পুলিশ আসুক, এটা আমরা এখন ধরবো না, এটা না স্যার। এই আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিতে হবে, যখন একটা প্রাণ আপনার কাছে মুমূর্ষু অবস্থায় পৌঁছাবে, সর্বোচ্চ প্রায়োরিটি হবে সেই প্রাণ। যেন আমার মতো কোনো মা এটা না ভাবে যে আমার সন্তানটা যদি চিকিৎসা পাইতো তাইলে হয়তো বেঁচে যাইতো। সে যেভাবেই হোক, কারো দ্বারা আহত, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হোক, বা অ্যাক্সিডেন্টাল কেস হোক, বা অন্যভাবে অসুস্থ হয়ে তাদের কাছে পৌঁছাক, একটা জীবনকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে এভাবে আমাদের দেশের সরকার তৈরি করে দেখ, যেন কোনো আনাসরা, পৃথিবীর বাংলাদেশের কোনো মানুষ চিকিৎসার অভাবে, কোনো মা জানি এ হাহাকার নিয়ে না মারা যায় যে আমার সন্তানটা হয়তো চিকিৎসা পাইলে বেঁচে যাইতো, বা আমার সন্তানটাকে আর একটু মূল্যায়ন করা উচিত ছিল। আমার সন্তান দেশের জন্য শহীদ, সেই শহীদকে হসপিটালে রাখা হয় না, বের করে দেয়া হয়, নিয়ে যান। আমি কিসে করে নিয়ে যাব স্যার? আমি তো অনেক বড় লোক না, আমি তো অ্যাম্বুলেন্স বা গাড়িতে করে যাই নাই। আমি আমার সন্তানকে অটোরিকশায় দুই হাতে কোলে করে আমার সন্তানের লাশ দিয়ে ঘরে ফিরছি। কতটা অসহায়ত্ব একটা মায়ের, এটা আপনাদের ওই মুহূর্তটা আমি বুঝাইতে পারবো না স্যার। আল্লাহ জানি পৃথিবীতে কোনো মাকে এরকম দৃশ্য না দেখায়। তো
তো এই অসহায়ত্ব গুলা যে তো যারা তৈরি করে তাদেরও তো সন্তান আছে। এটাই বলবো যে যখন আপনাদের কাছে একটা প্রাণ যাবে তাকে সর্বোচ্চ মূল্যায়ন করবেন। আর যদি মূল্যায়ন না করেন এই দেশে আর কখনো দেশপ্রেমিক জন্ম হবে না, কখনো আনাসরা জন্ম হবে না, কখনো আনাসের মা বাবা রাস্তায় যে ভিখারির মতো দাঁড়াই থাকবে না, তাতে সন্তান হারায়। আমি অন্তত আমার সন্তানদের আর দেশপ্রেম শিখাবো না যেখানে আমার শহীদ সন্তানকে মূল্যায়ন করা হয় নাই যে দেশে। আজকে ৪৫ দিন চলে স্যার। পলাশ কিছু বলবেন? স্যার আমি বলবো যে আনাস যে নিজের জীবনটা দেশের জন্য উৎসর্গ করে গেছে এবং সে জানতো যে মিছিলে গেলে আমি মারা যাবো, আমি বেঁচে আসবো না, এবং তার সাথে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে বলছে আমি যদি মারা যাই বা আমার যদি গুলি লাগে আমি হাতে পায়ে যেন লাল লেগে আমি পঙ্গু না হই, আমি যেন সাথে সাথে শহীদ হই। আল্লাহ পাক ওকে ওইভাবে নিয়ে গেছে, ওকে যখন শুট করা হয় ও সেখানেই স্পট ডেড হয়ে যায় স্যার। তো ওর যে আত্মত্যাগ এই দেশের জন্য, ও নিজের জীবনটা এই ছোট্ট জীবনটা বিসর্জন দিয়ে গেছে স্যার। তো এই রক্তের সাথে যেন বেইমানি না হয়, এবং আমাদের এলাকার যারা মানে স্থানীয় এখানকার বাসিন্দার যারা আছে, দীননাথ সেন রোড যেটা পুরান ঢাকা গ্যান্ডারিয়া বলে, এই দীননাথ সেন রোডটা আপনার শহীদ আনাস সড়ক নামে নামকরণ করা হয়েছে। তো এখানে বড় করে ব্যানার, তারপরে আপনার দেয়ালের মধ্যে গ্রাফিক্স এবং অনেক কিছুই করেছে। তো এখন এটা তো স্যার মুখে মুখে হয়তো 6 মাস 2 মাস বা সর্বোচ্চ 1 বছর তো মানুষ ভুলে যাবে। তো এখন এটা যদি আপনার মাধ্যমে, যে আমি তাদেরকে বলতে চাই যে সরকারি যেই কর্মকর্তা গুলো আছে তারা যেন এই শহীদ আনাস সড়কটাকে এটা শহীদ আনাস সড়ক নামে নামকরণ করে দেয় সরকারি ভাবে। এটাই আমার একটা আবদার বা অনুরোধ বলেন, যে হয়তো আমি থাকবো না, হয়তো আরো সবাই থাকবে না, ওর বাবা মা কেউ থাকবে না, হয়তো একদিন জানবে যে এই দেশটার জন্য আনাস, সে নামটা মনে হবে যে ও এই 2024-এর কোটা আন্দোলনে ওর জীবনটা উৎসর্গ করে দিয়ে গিয়েছিল। বিরোধী আন্দোলন স্যার, নট কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে শরীক হয়ে স্যার শহীদের বাবা মার সাথে বৈষম্য করা হয়, কেউ শহীদের বাবা মা মাটিতে আর আয়োজকরা চেয়ারে। কোথায় পেল ইনসাফ আমার ছেলে, আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা, যাদের জন্য আপনারা আজকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, সমাবেশ করতেছেন, আপনারা ভালো অবস্থানে আছেন, কোথায় করা হলো শহীদদের মূল্যায়ন স্যার? সবই তো হারাইলাম, সন্তানও হারাইলাম, জানি না যে সামনে দেশ কি হবে। তো গণতান্ত্রিক একটা দেশ চাই, যেহেতু আমাদের সন্তানরা এই দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছে। একটা দুর্নীতি মুক্ত গণতান্ত্রিক দেশ চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যে দেশে আর কখনো কোনো আনাসকে তার অধিকার রক্ষার জন্য জীবন দিতে হবে না, আর কোনো নতুন যুদ্ধে লিপ্ত হতে হবে না। এটাই দেশের কাছে, দেশের মানুষের কাছে, সরকারের কাছে আমার চাওয়া আছে। আমি সামান্য মানুষ, আমার ক্ষমতা খুবই সামান্য, আমি লিখতে পারি, বলতে পারি একটু, সেই জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে যে আমি আনাসের জীবন নিয়ে একটা গল্প উপন্যাস লিখব। জি স্যার, আমি এটুকুই চাই যে যেন আমি তো মরে যাব স্যার, কেউ চিরস্থায়ী না, যেন আমার ছেলেকে যেমন মানুষ জানে যে না আমার একটা সন্তান ছিল যে দেশের জন্য, দেশের মানে আত্মত্যাগ করে গেছে, এটুক যেন মানুষ মনে রাখে, এইটুকুই চাই স্যার। সারা দুনিয়া মনে রাখবে, সারা দুনিয়া মনে রাখবে। আমি বইটা লিখবো, এখান থেকেই লিখবো, প্যারিসেই পাবলিশড হবে, ইংরেজিতে লিখবো। আমি আনাসের চিঠিগুলো রাখবেন, চিঠিগুলো শুধু বাংলাদেশের না, পৃথিবীর সম্পদ। চিঠিটা কারো হাতে দেবেন না, যদি প্রফেসর ইউনুস চান শুধুমাত্র ওনার হাতে দিতে পারেন। এটা মিউজিয়ামে থাকবে, এটা সারা দুনিয়াতে মিউজিয়ামে ঘুরবে। আমি বইটা লেখা শেষ করার পরে এই চিঠির কপি নিয়ে
আমি প্যারিসের মেয়রের সাথে দেখা করব, বইটা সহ। আমি প্যারিসের মেয়রকে অনুরোধ করব যে এই ছেলের নামে প্যারিসের যেন একটা রাস্তার নামকরণ করা হয়। আপনারা দোয়া করবেন আমার যেন সেই তৌফিক হয়, আমি যেন বইটা লিখতে পারি আমার সমস্ত আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে। আপনাদেরকে আমার সালাম, শ্রদ্ধা। আপনারা ভালো থাকবেন। আপনাকেও আমাদের সালাম এবং শ্রদ্ধা স্যার, যে আপনি আমার সন্তানকে নিজের সন্তান মনে করে এতটা সম্মানিত করেছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ স্যার। আজকের মতো তাহলে বিদায় নিই, যোগাযোগ থাকবে, ভালো থাকবেন। সালাম আলাইকুম। ভালো থাকবেন স্যার।